আচ্ছা, এরপরে হইল জাভাস্ক্রিপ্ট পার্ট। তো জাভাস্ক্রিপ্টের এইটুক সময়ের মধ্যে যদি 2 ঘন্টারও ভিডিও বানাই, 2 ঘন্টার মধ্যে হচ্ছে জাভাস্ক্রিপ্টে এত জিনিস আছে যে এগুলা শেষ করা আসলে খুব ডিফিকাল্ট হয়ে যায়। কারণ প্র্যাকটিসের একটা বিষয় আছে, প্রবলেম সলভিং, অর্থাৎ কোড রাইটিং যেহেতু আসবে, আউটপুট রেসিং যেহেতু আসবে, সো তারপরও চেষ্টা করব যে যতটুক কভার করা যায় এই সময়ের মধ্যে টুক শেষ করার চেষ্টা করব। সো ফার্স্টে হইলো জাভাস্ক্রিপ্টের কিছু থিওরি, অর্থাৎ এটা হইতেছে কি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা HTML-কে ডাইনামিক করার জন্য বা HTML পেজগুলোকে ইন্টারেক্টিভ করার জন্য সচরাচর ইউজ করা হয়, বা এটার ইনভেন্ট করার পারপোসই ছিল মূলত এটা, যে HTML ডকুমেন্টকে মডিফাই করবে। এবং এটা অধিকাংশের ক্ষেত্রে হচ্ছে ক্লায়েন্ট সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ হয়, অন্যান্য পারপোজেও ইউজ হয়, বাট মেইনলি ক্লায়েন্ট সাইড প্রোগ্রামিং অর্থাৎ ব্রাউজারের জন্য। আর জাভাস্ক্রিপ্ট এটা একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, এটা জাস্ট মনে রাখবেন। তারপর এটা ইন্টারপ্রেটেড, এটা অবশ্যই মনে রাখবেন, অর্থাৎ এইটা পুরাটা ইট ইজ নট কম্পাইল্ড, হ্যাঁ, অর্থাৎ পুরাটা কম্পাইল করে দেন রান করে বা এক্সিকিউট করে ওই রকম না, এটা লাইন বাই লাইন এক্সিকিউট করে পাইথনের মতো। তারপরে এটা আরেকটা নাম আছে ECMAScript, যেটাকে সংক্ষেপে ES বলে। সো এই জন্য জাভাস্ক্রিপ্টের যখন ভার্সন দেখবেন একটা দেখবেন যে ES5, ES6 এরকম। সো ওই ECMAScript থেকে আসছে। আর এটা ডেভেলপ করছে ব্র্যান্ডন আইচ, নামটা মনে রাখবেন। আর এটা তো বিভিন্ন যেমনটা বললাম যে অনেক পারপাসে এটা ইউজ করা হয়। তারপর হচ্ছে যে HTML-এর সাথে জাভাস্ক্রিপ্ট কেমনে ইউজ করা হয়, কারণ আমরা জানি যে HTML-কে মডিফাই করার জন্যই হচ্ছে জাভাস্ক্রিপ্ট এক্সিস্ট করে মেইনলি। সো জাভাস্ক্রিপ্ট হচ্ছে HTML-এর সাথে দুইভাবে কানেক্ট করতে পারবেন বা দুইভাবে লিখতে পারবেন। এক হচ্ছে যে এই যে এইখানে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে হচ্ছে আপনি, অর্থাৎ সেম যেই ফাইলের মধ্যে HTML লিখতেছেন ওই ফাইলের মধ্যে আপনি জাভাস্ক্রিপ্ট লিখতে পারবেন, অর্থাৎ ইন্টারনাল CSS-এর মতো সেম ফাইলের মধ্যে HTML এবং জাভাস্ক্রিপ্ট লিখতে পারবেন। আর আরেকটা সিস্টেম হচ্ছে যে এক্সটার্নাল, অর্থাৎ সেপারেট একটা ফাইলের মধ্যে আপনি জাভাস্ক্রিপ্ট লিখবেন এবং ওই SRC এর মাধ্যমে ওই জাভাস্ক্রিপ্ট ফাইলের লোকেশনটা আপনি দিয়ে দিবেন। সো এই যে আচ্ছা, এটার এক্সাম্পল দেখি। মনে করেন যে এইটা হচ্ছে কি একটা HTML ফাইল। সো এখানে হচ্ছে আমি একটা সাপোজ জাভাস্ক্রিপ্ট, এখানে আমি জাভাস্ক্রিপ্ট কানেক্ট করতে চাইতেছি সেম ফাইলের মধ্যে। সো আমি চাইলে যে হেড ট্যাগের মধ্যেও লিখতে পারি। আমার এই যে হেড ট্যাগটা আছে উপরে, এইগুলা বাদ দিতে পারেন চাইলে, এগুলা না লিখলেও হয়। তো আমার হেড ট্যাগের মধ্যে আমি চাইলে জাভাস্ক্রিপ্ট লিখতে পারি। সো একটা স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে মনে করেন এইটার মধ্যে আমি কিছু একটা লিখলাম। সো এইখানে হচ্ছে আমি কি কনসোল লগ দিছি। কনসোল লগ এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের টার্মিনালে আউটপুট দেওয়ার জন্য এটা ইউজ করা হয়। সো আমি সেভ দিয়ে যদি এই HTML ফাইলটা ব্রাউজারে যদি ওপেন করি, তো HTML-এ আসলে কোনো কন্টেন্ট এখন অ্যাড করি নাই। সো ব্রাউজারে এখানে পুরো এমটি একটা পেজ দেখা যেতেছে। তো এখন এখানে যদি আপনি জাভাস্ক্রিপ্টের আউটপুট দেখতে চান তাহলে এখানে রাইট ক্লিক করবেন, তারপরে এই যে ইন্সপেক্টের একটা অপশন আছে ওইখানে যাবেন, আর তারপরে এইখানে গিয়া হচ্ছে কনসোলে গেলে তারপরে এই যে আমার আউটপুটটা দেখা যাইতেছে এবং কোন ফাইল থেকে কত নম্বর লাইন থেকে সবই দেখা যাইতেছে। 9 নম্বর লাইন থেকে প্র্যাকটিস 1, সেই যে 9 নম্বর লাইন থেকে কনসোল আউটপুটটা আসতেছে। সো এইভাবে হচ্ছে আমি সেম ফাইলের মধ্যে আমি জাভাস্ক্রিপ্ট লিখতে পারি, কিন্তু হেড ট্যাগের মধ্যে আমি এখানে কিন্তু হেড ট্যাগের মধ্যে লিখছি, বাট ইট ইজ নট এ গুড প্র্যাকটিস। জাভাস্ক্রিপ্ট অলওয়েজ চেষ্টা না, এটা অবশ্যই এইটা ফলো করবেন বডির অন্য সব কিছু লেখা হইলে, মনে করেন যে এখানে আমি H1 নিলাম একটা, তারপরে সাপোজ কিছু একটা লিখলাম, আবার হচ্ছে ধরেন P নিলাম একটা। সেই এই সমস্ত এলিমেন্ট শেষ হবে বডির মধ্যে, তারপরে একদম লাস্টে গিয়া হচ্ছে স্ক্রিপ্ট একটা লিখবেন। এটা কারণ হইতেছে যে আমরা জাভাস্ক্রিপ্ট সবার শেষে লিখি যাতে পুরো HTML ডকুমেন্টটা আগে লোড হওয়ার পরে তারপরে যেন জাভাস্ক্রিপ্টটা এক্সিকিউট হয়, এইটার জন্য।
আর এইটা তো হইল ইন্টারনালভাবে, অর্থাৎ সেম ইয়ার মধ্যে আমি সেম ফাইলের মধ্যে HTML এবং জাভাস্ক্রিপ্ট লিখতেছি। সো আরেকটা সিস্টেম হচ্ছে যে এক্সটার্নাল, অর্থাৎ ডিফারেন্ট ফাইলের মাধ্যমে আমি লিখব। সো আমি যদি এক্সটার্নালভাবে জাভাস্ক্রিপ্ট লিখতে চাই, অর্থাৎ সেপারেট ফাইলে যদি জাভাস্ক্রিপ্ট লিখতে চাই, তাহলেও আমি স্ক্রিপ্ট ট্যাগ নিব, কিন্তু এখানে এই স্ক্রিপ্ট ট্যাগের মাঝখানে আমি জাভাস্ক্রিপ্ট লিখব না, বরং এখানে একটা src একটা ট্যাগ অ্যাট্রিবিউট নিব এবং সেইটার মধ্যে হচ্ছে আমার জাভাস্ক্রিপ্ট ফাইলের লোকেশনটা দিয়ে দিব। সো এখন মনে করেন যে এই ফাইলে তো কিছুই নাই, তো তাহলে কিছু আসার কথাও না ব্রাউজারে। এই যে কি আসলে এটা আছে, এইখানে বলতেছে ডট যে আচ্ছা প্র্যাকটিস নেম বলতেছে, এখানে এই যে H1P এগুলা হচ্ছে এখানে আউটপুট দেখাইতেছে। তো এই জায়গাতে কনসোল পুরো এমটি, কারণ আমার এইখানে কিছুই দেই নাই। সো এখানে হচ্ছে ধরেন একটা কনসোল দিলাম, কনসোল লগ দিলাম, তো এখন হচ্ছে ওই লেখাটা এখানে প্রিন্ট হবে যে হ্যালো। এইটা কিন্তু আবার ওই যে practice1.js থেকে আসতেছে, আগের বার কি আমার HTML ফাইল থেকে আসতেছিল। সো এইভাবে হচ্ছে আমি চাইলে এই src ইউজ করার মাধ্যমে স্ক্রিপ্ট ট্যাগের সাথে এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট আমি কানেক্ট করতে পারি। আর যদি আমি ইন্টারনালি ইউজ করতে চাই, তাহলে আমি এভাবে স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমি জাভাস্ক্রিপ্ট লিখে ফেলবো। আর আরেকটা যে নিয়ম যেটা বললাম, যে সবসময় বডির একদম লাস্টে গিয়ে জাভাস্ক্রিপ্ট লিখবেন, হেডে না লিখে। হেডে লেখা যায় বাট এটা ভালো না। আচ্ছা, তারপরে হইলো তো এইগুলো কেমনে কানেক্ট করে সেটা গেল। তারপরে হচ্ছে ডেটা টাইপ আর ভেরিয়েবল জাভাস্ক্রিপ্টে। সো জাভাস্ক্রিপ্টকে বলা হয় লুজলি বা ডাইনামিকলি টাইপড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটার কারণ হইতেছে যে আমরা জাভাস্ক্রিপ্ট যখন লিখি, সাপোজ আমি যদি এখানে একটা ভেরিয়েবল নিই, সো জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য var কিওয়ার্ড ইউজ করা যায়। মানে কেমনে ডিক্লেয়ার করে, আমি এমনি ইউজ করতে পারি। মনে করেন একটা ভেরিয়েবল নিব x, সো এরকম। সো x এর ভ্যালু হচ্ছে 10 এবং এটা যে একটা ভেরিয়েবল সেটা বোঝানোর জন্য আমি var কিওয়ার্ডটা ইউজ করছি। যদি এটা পুরান একটা কিওয়ার্ড, এটা এখন মানুষজন অত বেশি ইউজ করে না মডার্ন জাভাস্ক্রিপ্টে, তো তারপরে ইউজ করলাম। এখন কথা হইলো যে আমি দেখেন এইটার ডেটা টাইপ কিন্তু আমি এক্সপ্লিসিটলি বলি নাই, আমার এক্সের ডেটা টাইপটা আমি বলি নাই। সো আমি চাইলে কিন্তু এখানে এটা ফার্স্টে হচ্ছে ছিল, আমি পরে গিয়ে এটা ডেটা টাইপ চেঞ্জ করে দিতে পারি। আমি এটা ডেটা টাইপ দিয়ে দিলাম, মনে করেন কি দেওয়া যায়, সাপোজ একটা স্ট্রিং দিয়ে দিলাম। সো তারপরে এটা আবার সে কনসোল আউটপুট দিয়ে দিই এক্স। তারপরে এখন যদি এখানে করি, তাহলে এই যে ওই স্ট্রিংটা আসতেছে এবং কোনো এরর নাই, এখানে কোনো এরর আসে নাই। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের বিষয়, যে জাভাস্ক্রিপ্টে আপনি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে সেইটার ডেটা টাইপ যে কোনো সময় চেঞ্জ করতে পারেন এবং ডেটা টাইপ কখনো ডিফাইন করা লাগেও না। সো এই জন্য জাভাস্ক্রিপ্টকে বলা হয় যে লুজলি এবং ডাইনামিকলি টাইপড, অর্থাৎ আমি আমার ডেটা টাইপটা ডাইনামিক, আমার ডেটা টাইপ চেঞ্জ করতে পারতেছি। আর আরেকটা জিনিস হচ্ছে যে এখানে var কিওয়ার্ড দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, বাট বর্তমানে হচ্ছে লেট বা এই টাইপের জিনিসই বেশি ইউজ করা হয়, লেট কিওয়ার্ডটা বেশি ইউজ করা হয়। সো ডিফারেন্স আছে কিছু, ডিফারেন্সটা আমি বলতেছি। var এবং লেটের মধ্যে মেইন ডিফারেন্সটা হচ্ছে var হচ্ছে ফাংশন স্কোপড এবং লেট হচ্ছে ব্লক স্কোপড। অর্থাৎ এটা একটা ব্লক বলতে কি, ইফ এটাও একটা ব্লক, এলস এটাও একটা ব্লক, ফর লুপ এটাও একটা ব্লক, কিন্তু ফাংশন তো ফাংশন। হ্যাঁ, ইফ এলস কিংবা ফর লুপ, ওয়াইল লুপ এরা তো আর ফাংশন না। সো এইটা হচ্ছে ডিফারেন্স। এদের স্কোপটা হচ্ছে, ভারের স্কোপটা হচ্ছে ফাংশনের ভিতরে থাকে, আর লেটের স্কোপটা হচ্ছে পুরো একটা ব্লকের মধ্যে থাকে। সো এমসিকিউতে এইটা সচরাচর দিতে পারে। তারপর কনস্ট নামে একটা কিওয়ার্ড আছে,
কনস্ট কিওয়ার্ডটা হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ এইটার ভ্যালু কখনো চেঞ্জ হবে না। আমি যদি এটা ডিক্লেয়ার করি, এখানে দিলাম কিছু একটা, সো আমি যদি পরবর্তীতে এইটার আবার ভ্যালু চেঞ্জ করার চেষ্টা করি, 90 দিলাম, তো দেখি ব্রাউজারে কি বলে। এই যে একটা আনকট এরর, টাইপ এরর দিয়ে দিছে, কারণ আমি এই যে কনস্ট্যান্ট ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ করার চেষ্টা করতেছি। আচ্ছা, তারপরে সো ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য তাহলে আমরা var, let, const এরকম কিওয়ার্ডগুলো ইউজ করতে পারি। আবার চাইলে কোনো কিওয়ার্ড নাও ইউজ করতে পারি। তো যদি কোনো কিওয়ার্ড না ইউজ করে ভেরিয়েবল ডিক্লেয়ার করি, এটা করা যায় জাভাস্ক্রিপ্টে, যদি করি তাহলে সেটা গ্লোবাল ভেরিয়েবল হিসেবে কাউন্ট হয়, এবং এটা একটা ব্যাড প্র্যাকটিস আর কি। আর যে কোনো ভেরিয়েবলের জাভাস্ক্রিপ্টে যদি আমি বাই ডিফল্ট কোনো ভ্যালু অ্যাসাইন না করে দিই, তাহলে সেটা আনডিফাইন্ড থাকে, অর্থাৎ ভেরিয়েবলের ডিফল্ট ভ্যালু হইতেছে জাভাস্ক্রিপ্টে আনডিফাইন্ড। অর্থাৎ সাপোজ আমি এখানে হচ্ছে একটা দিলাম, এরকম একটা ভেরিয়েবল নিছি এবং সেটার কোনো ভ্যালু আমি বাই ডিফল্ট অ্যাসাইন করলাম না। তো এখন যদি আমি জাভাস্ক্রিপ্টে করি, রান দিই, তাহলে এই যে এখানে আনডিফাইন্ড আসছে। সো আনডিফাইন্ড হচ্ছে ডিফল্ট ভ্যালু। তবে ভেরিয়েবল নেমিং এ কিছু কনভেনশন আছে, নিয়ম কানুন আছে, যেগুলো অন্যান্য সব ল্যাঙ্গুয়েজে যেরকম ওই রকমেরই। অর্থাৎ এই যে ভেরিয়েবলের নেম ইউনিক হইতে হবে, তারপর হচ্ছে প্রথম যে অক্ষরটা সেটা লেটার হবে, অথবা আন্ডারস্কোর হবে, অথবা ডলার সাইন হবে, কিন্তু কোনো ডিজিট হইতে পারবে না। তারপর ওভারঅল ভেরিয়েবলের ফার্স্ট লেটার বাদে অন্য যে কোনো লেটারে ডিজিট থাকতে পারবে, এবং এগুলো তো থাকতেই পারবে। কেস সেন্সিটিভ হবে, অর্থাৎ ছোট হাতের, বড়, ক্যাপিটাল থেকে স্মল লেটার, এগুলো ম্যাটার করে। তারপর জাভাস্ক্রিপ্টে আছে রিজার্ভড কিওয়ার্ড, এগুলো ইউজ করা যাবে না, যেমন ফাংশন ইফ এলস, এগুলো জানা কথা। আর একটা হচ্ছে রিডিক্লারেশন অফ ভেরিয়েবল, যেটা মানে ভেরিয়েবল একটা ডিক্লেয়ার করার পরে ওই সেম ভেরিয়েবলকে আর একবার ডিক্লেয়ার করলে তাহলে হচ্ছে ভ্যালুটা লস হয় না, বা ভ্যালুটা হারায় যায় না। এটা জাভাস্ক্রিপ্টের নিয়ম, একটাই আর কি নতুন জিনিস। আর ডেটা টাইপ ভেরিয়েবল, সো ভেরিয়েবলের ডেটা টাইপ জাভাস্ক্রিপ্টে হচ্ছে প্রিমিটিভ 4টা টাইপের ডেটা টাইপ আছে, বুলিয়ান অর্থাৎ ট্রু নাকি ফলস, তারপর নাম্বার, তার এখানে ইন্টিজার ফ্লোট বলতে কিছু না, ইন্টিজার ফ্লোট ডাবল এরকম কিছু জাভাস্ক্রিপ্টে মানে ডিরেক্টলি নাই। ওই ইন্টিজার বলেন, ফ্লোট বলেন, ডাবল বলেন, সবকিছু এই নাম্বার ডেটা টাইপের মধ্যেই থাকে। তারপরে স্ট্রিং, ক্যারেক্টার বলেন, স্ট্রিং বলেন, সবই স্ট্রিং এর মধ্যে পড়ে। আর আনডিফাইন্ড নামের একটা ভেরিয়েবলের ডেটা টাইপ আছে। তো এই তিনটার মধ্যে না পড়লে সেটা হচ্ছে কি আনডিফাইন্ড। আর দুইটা কমপ্লেক্স ডেটা টাইপ আছে। সো কমপ্লেক্স ডেটা টাইপ হচ্ছে অবজেক্ট। একটা অবজেক্ট হচ্ছে পাইথনে হয়তো ডিকশনারি ইউজ করছে, যেখানে আমরা কি ভ্যালু আকারে, কি ভ্যালু পেয়ারের মতো করে ইনফরমেশন রাখি। সো ওইগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট বলে। আর হচ্ছে ফাংশন, সো ফাংশন এখানে ফাংশনে জাভাস্ক্রিপ্ট একটা ডেটা টাইপ। আর হচ্ছে জাভাস্ক্রিপ্টে ফ্লোটিং পয়েন্ট কেমনে হ্যান্ডেল করা হয়, 64 বিট ফ্লোটিং পয়েন্ট আকারে সবসময় স্টোর করা হয় নাম্বার, যে কোনো নাম্বার। আর হচ্ছে এইটা হয়তো জানার কথা যে আপনি যদি দুইটা ফ্লোট নাম্বার যদি যোগ বিয়োগ বা অ্যারিথমেটিক করেন, তখন এরকম খুব লাস্টে গিয়ে এরকম মানে একদম 100% অ্যাকুরেট আসে। এখানে 0.3 আর 0.1 অ্যাড করলে হচ্ছে 0.3 আসার কথা, 0.2 আর 1 অ্যাড করলে 0.3 আসার কথা, কিন্তু একদম লাস্টে গিয়ে একটুখানি এদিক সেদিক হয়েছে। তো এটা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এরকমটা হয়।
সো ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন, ব্যাকটিক তিন ভাবেই হচ্ছে, তিনটার মধ্যে আপনি স্ট্রিং রাখতে পারেন। তার মধ্যে ব্যাকটিকের একটা স্পেশালিটি হচ্ছে যে ব্যাকটিক ইউজ করলে আপনি একটা স্ট্রিংকে মাল্টিপল লাইনে নিয়ে যেতে পারবেন, যেটা অন্যান্য এগুলোতে হয় না। এই যে ডাবল কোট বা সিঙ্গেল কোট ইউজ করলে আমরা মাল্টি লাইন স্ট্রিং লিখি না, আমরা মাল্টি লাইন স্ট্রিং লিখতে হলে এরকম ব্যাকটিক ইউজ করি। তারপরে ব্যাকটিকের আরেকটা জিনিস হচ্ছে স্ট্রিং ইন্টারপোলেশন করা যায়, অর্থাৎ আপনি একটা স্ট্রিং এর মধ্যে একটা ভেরিয়েবল বসাইতে পারবেন। যেমন এইখানে আমি এই যে নেম আতিক এরকম একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, হ্যাঁ, এই ভেরিয়েবলটা যদি আমি এখানে এরকম ব্যাকটিকে স্ট্রিং এর মধ্যে যদি বসাই দিই, তাহলে ওই ভেরিয়েবলের ভ্যালুটা এখানে বসে যাবে। সো এক্সাম্পল দিলে ভালো হয়। সাপোজ এখানে দিলাম একটা নাম, এখন আমি চাইতেছি যে আমার একটা স্ট্রিং আছে, সেই স্ট্রিং এর মধ্যে হচ্ছে আমি ভেরিয়েবলের ভ্যালুটা বসাইতে যেতেছি। সো ওই ক্ষেত্রে আমি ব্যাকটিক ইউজ করবো। তারপরে হইলো দি হ্যালো, তারপরে আমি যদি ভেরিয়েবলের ভ্যালুটা বসাইতে চাই, এরকম একটা $সাইন দিব, আর হচ্ছে এরকম একটা কার্লি ব্রেসেস দিলে, তারপর হচ্ছে আমার ভেরিয়েবলের নামটা লিখব। সো এরপরে str, সো এখানে আমার ভেরিয়েবলের যে ভ্যালুটা জমা রাখছিলাম ওই ভ্যালুটা আমার এখানে আউটপুট চলে আসছে। এটা হচ্ছে ব্যাকটিকের ইয়া। আবার আমি চাইলে এটাকে গিয়ে এরকম ভাঙাও লিখতে পারতাম মাল্টি ইয়াতে। আমি যদি এই নর্মাল স্ট্রিংগুলো যদি ভাঙতে যাই, তাহলে দেখেন এরকম একটা বিশাল বড় এরর চলে আসছে। সেটা তারা দেয় না, কিন্তু আমি এই যে ব্যাকটিক স্ট্রিংকে এরকম ভাঙতে পারতেছি। আবার আরেকটা জিনিস খেয়াল করবেন যে আমি কিন্তু এই যে কোনো লাইনে সেমিকোলন দিচ্ছি, কোনোটাই দিচ্ছি না। সো জাভাস্ক্রিপ্টের সেমিকোলন দিলেও হয়, না দিলেও হয়, দিলে ভালো। এই আচ্ছা, এরপরে ব্যাকটিক গেল। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে স্ট্রিং হচ্ছে বাই ডিফল্ট অনেকটা অবজেক্টের মতো বিহেভ করে। অবজেক্টের মতো বিহেভ করার মানে কি, আমরা অবজেক্টের যে বিভিন্ন প্রপার্টি বা মেথড যেমনি ইউজ করতাম, আমরা ডট অপারেটর ব্যবহার করার মাধ্যমে আমরা ওই অবজেক্টের প্রপার্টি অ্যাক্সেস করতাম, তাই না? সো স্ট্রিং এরও হচ্ছে এরকম, আপনি স্ট্রিং এর পরে ডট বসায় ওইটা ইউজ করতে পারেন। যেমন এখানে সাপোজ txt নামের একটা স্ট্রিং ডিক্লেয়ার করা হয়েছে, তারপর সেই স্ট্রিং এর লেন্থ জানতে চাইতেছে, সেই জন্য txt ডট লেন্থ নামের একটা প্রপার্টি সে ইউজ করতেছে। সো এটা অবজেক্টের মতো ইউজ করে যে। আর আরেকটা জিনিস দেখবেন যে লেন্থ কিন্তু একটা প্রপার্টি, এটা কিন্তু কোনো মেথড না বা ফাংশন না। অর্থাৎ এখানে আবার এই যে কার্লি কি বলে প্যারেন্থেসিস দিয়ে না। তারপর লিটারেলস হচ্ছে ভেরিয়েবলের উল্টা জিনিস। ভেরিয়েবলে হচ্ছে কি, আমরা ভেরিয়েবলে যে ভ্যালুগুলো জমা রাখি, তাই না, যে অ্যাকচুয়াল যে ভ্যালুগুলো জমা রাখি, ওই অ্যাকচুয়াল ভ্যালুগুলাই হইতেছে লিটারেল বলে। আচ্ছা, সো এই যে হ্যালো, 42, ট্রু ফলস, এই সমস্ত এরা হইতেছে লিটারেলস। তারপর অবজেক্টস, একটু আগে অবজেক্ট তো দেখেছিলাম। সো অবজেক্ট হচ্ছে এরকম যে আপনি একটা অবজেক্টের এরকম কার্লি ব্র্যাকেটের মধ্যে আপনি যে নেম ভ্যালু পেয়ার, সরি কি ভ্যালু পেয়ার আকারে আপনি অবজেক্ট বানাইতে পারবেন জাভাস্ক্রিপ্টে। নেম হচ্ছে একটা কি, জন হচ্ছে ভ্যালু, এইজ হচ্ছে কি, 23 হচ্ছে ভ্যালু, এরকম। সে অবজেক্ট হচ্ছে একটা কালেকশন কি ভ্যালু পেয়ারের। তারপর জাভাস্ক্রিপ্টে সিঙ্গেল লাইন কমেন্ট লিখতে হইলে এরকম ডাবল স্ল্যাশ দেবেন ফরওয়ার্ড। মাল্টি লাইন কমেন্ট হইলো এরকম যে ভিতরে অ্যাস্টারিস্ক থাকবে, অর্থাৎ অন্যান্য ল্যাঙ্গুয়েজের মতো। তারপর জাভাস্ক্রিপ্টে হচ্ছে সেমিকোলন দিয়ে আপনি স্টেটমেন্ট শেষ করবেন, বাট সেমিকোলন ইউজ না করলেও এটা কাজ করে। কেন কাজ করে? কারণ জাভাস্ক্রিপ্ট হচ্ছে অটোমেটিকলি ওই সেমিকোলন গুলো সে নিজে থেকে বসায় না, এই জন্য অ্যাকচুয়ালি সেমিকোলন লাগে, বাট আপনি চাইলে ইগনোর করতে পারেন। তারপরে এটা এটা একটা পপুলার একটা কোশ্চেন এমসিকিউ এর জন্য, স্ট্রিং কনক্যাটিনেশন। মনে করেন যে এই যে একটা নাম্বারের সাথে একটা স্ট্রিং যদি এরকম প্লাসের মাধ্যমে অ্যাড করা হয়, তাহলে অ্যান্সার আসবে কি? অ্যান্সার কি 3+4 7 আসবে, নাকি 3+4 34 আসবে? সো একবারে ডিরেক্টলি ব্রাউজার থেকে এই অ্যান্সারটা দেখি কি আসে। আমি 3 দিলাম, প্লাস দিলাম, তারপরে সাপোজ 7 দিলাম। সো আমার এই যে 37 আসছে। অর্থাৎ আমার কি, আমি একটা স্ট্রিং এর সাথে প্লাসের মাধ্যমে যদি কোনো একটা নাম্বারকে অ্যাড করি, তাহলে আসলে কনক্যাটিনেশন হয়, অ্যাকচুয়াল এডিশন হয়, কনক্যাটিনেশন হয়, অর্থাৎ এই দুইটা পাশাপাশি বসে যায়।
আচ্ছা, তো এরপরে হইলো ট্রুথি ফলসি। সো ট্রুথি ফলসি এটা মূলত ইফ এলস টাইপের যেই স্টেটমেন্ট গুলো ওইখানে হচ্ছে বেশি ইউজ করা লাগে। সো কোড রাইটিং এ হচ্ছে কোড রাইটিং এর জন্য এই এক্সাম্পল গুলা মনে রাখা আমার মনে হয় যে খুবই খুবই ইম্পর্টেন্ট। সো ট্রুথি ফলসির কাহিনী হচ্ছে কিরকম, যে মনে করেন আমি একটা ইফ ব্লক নিলাম। সো ইফের মধ্যে সাপোজ আমি দিলাম হচ্ছে ইফ যদি 5 যদি ইকুয়াল টু সাপোজ কত 10 মাইনাস হয় 10 মাইনাস 5 হয়, তাহলে সে একটা কিছু দিবে, সে একটা কনসোল লগ দিবে সে ট্রু। সো এটা এখন ব্রাউজারে রান দেই যদি, তাহলে এইখানে আমার ট্রু আসতেছে, আমার ট্রুটা আউটপুট আসতেছে। আচ্ছা, সো এইখানে এই এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা এইটা ঘুরে ফিরে ট্রু ট্রু রিটার্ন করতেছে একরকম, বা অন্তত পক্ষে এটা অ্যাকচুয়ালি ট্রু রিটার্ন না করলেও আমার ইফ ইফ ব্লকটা এটাকে ট্রু ধরে নিতেছে। যেমন আমি যদি এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, সাপোজ 0 ইকুয়াল টু কি ফলস, বা ব্রাউজার থেকে সহজে দেখাই দিই 0 ইকুয়াল টু কি ফলস, তাই না? 0 আমি যদি 0-র সাথে ফলস যদি ম্যাচ করি, 0-র সাথে যদি ফলস ম্যাচ করি তাহলে আমার এখানে ট্রু আসতেছে, তার মানে কি 0 আর ফলস সেম। আমি যদি 1-এর সাথে ট্রু ম্যাচ করি তাহলে কি আবার ট্রু আসবে, কারণ কি 1 এবং ট্রু সেম। কিন্তু আমি যদি অন্য যে কোনো নাম্বার, সাপোজ আমি 9-এর সাথে যদি ট্রু ম্যাচ করি তাহলে আমার এটা আসতেছে কি ফলস। সো 9-এর সাথে ট্রু ম্যাচ করলে আমার ডিরেক্টলি ট্রু আসতেছে না, কিন্তু আমি যদি ইফ ব্লকের মধ্যে যদি 9 বসাই দিই তাহলে দেখি 9 কিন্তু ইকুয়াল ট্রু না, তাই না? 9 ইজ নট ইকুয়াল টু ট্রু, এটা আমি মাত্র দেখছি, এখানে দেখতেছে যে এবং 9 এবং ট্রু নট সেম। কিন্তু তারপরও যদি আমি এখানে দেখি, এই যে ট্রু রিটার্ন করছে কত নম্বর লাইন থেকে, 19 নম্বর লাইন থেকে। সো এই যে 19 নম্বর লাইনে আমি কনসোল লগ যেটা দিছি সেটা চলে আসছে। তার মানে এই যে 9 ইকুয়াল টু ট্রু না হওয়া সত্ত্বেও ইফ ব্লক এটাকে ইভ্যালুয়েট করছে ট্রু এর মতো করে। সো এইটাই হচ্ছে ট্রুথি ফলস এর কাহিনী, যে কিছু কিছু ভ্যালু যারা একদম ট্রু বা ফলস না হওয়া সত্ত্বেও ইফ ব্লক তাদেরকে ওই ট্রু ফলস এর মধ্যে করে ইভ্যালুয়েট করে। সো এক্সাম্পল কি মনে করেন যে এবিসি, সো এবিসি কে ইফ ব্লক হচ্ছে ট্রু এর মতো করে ইভ্যালুয়েট করবে। তারপর যে কোনো নাম্বার, তারপর এমটি অবজেক্ট বা এমটি অ্যারে, এদেরকেও এই ব্লক হচ্ছে ট্রু এর মতো করে ইভ্যালুয়েট করে। আবার ফলস ফলস কি হইতে পারে, জিরো, এমটি স্ট্রিং, নাল, আনডিফাইন্ড, এন মানে হচ্ছে নট এ নাম্বার। এরা সবাই হচ্ছে, এদের সবাইকে হচ্ছে ফলস এর মতো করে ইভ্যালুয়েট করে, যদিও এদের সবার হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু ফলস নাও হইতে পারে। সো এটা হচ্ছে ট্রুথি ফলসের কাহিনী। সোজা কথায় মনে রাখবেন যে আপনি যদি মানে কিছু যদি নাও বুঝেন, একটু খালি মনে রাখবেন যে আপনি যদি এই যে এখানে যে এক্সাম্পল গুলো ট্রুথির মধ্যে যে এক্সাম্পল গুলো আছে এগুলো যদি আপনি ইফ ব্লকের মধ্যে মারেন তাহলে কন্ডিশন ট্রু, আর এখানে যেগুলো আছে এগুলো যদি ইফ ব্লকে রাখেন তাহলে কন্ডিশন ফলস। তারপরে হইলো নাল, আনডিফাইন্ড, এই সমস্ত এগুলো হচ্ছে এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। সো ফার্স্টে নাল হইতেছে, এটা হচ্ছে একটা ভ্যালু। নাল এটা কোনো ডেটা টাইপও না, বা এটা কোনো ভেরিয়েবল কিওয়ার্ডও না এরকম, এটাকে ভ্যালু বলা যেতে পারে বা লিটারেল বলা যেতে পারে। হ্যাঁ, নাল, আনডিফাইন্ড, এনএন এরা সবাই লিটারেল। সো নাল জিনিসটা কি, আমরা ইন্টেনশনালি যখন একটা একটা ভেরিয়েবলকে এমটি রাখতে চাই তখন আমরা হচ্ছে নাল কিওয়ার্ডটা ইউজ করি, এবং এটা এটা আমরা প্রোগ্রামেটিকলি অ্যাসাইন করি। বাট আনডিফাইন্ড এবং নালের মধ্যে ডিফারেন্সটা কোথায়? নাল মানে হচ্ছে যে কোনো ভ্যালু নাই, আনডিফাইন্ড মানে হচ্ছে কোনো ভ্যালু নাই। কিন্তু আনডিফাইন্ডটা হচ্ছে কি যে আমরা মানে ইন্টেনশনালি করি যে বিষয়টা এরকম না, বা বা বলতে পারেন যে আমরা প্রোগ্রামেটিকলি এটা করি না। প্রোগ্রামেটিকলি বলতে এখানে আমি যে একদম ইকুয়াল ইকুয়াল দিয়ে নাল লিখে দিচ্ছি, এখানে তো আমার ইকুয়াল ইকুয়াল দিয়ে আনডিফাইন্ড দেওয়া লাগে না, কিন্তু স্টিল এটা আনডিফাইন্ড, যেহেতু এটা ডিফল্ট ভ্যালু। সো নাল এবং আনডিফাইন্ড এর মধ্যে হচ্ছে এটা একটা ডিফারেন্স।
তারপর এন মানে হচ্ছে নট এ নাম্বার। সো নট এ নাম্বার এটা আসে হচ্ছে, এটা কখন আসে, মনে করেন এই যে এবিসি, এটা একটা স্ট্রিং, এবিসি একটা স্ট্রিংকে আমি 2 দ্বারা ভাগ করতে গেলাম, তো তখন আমার জাভাস্ক্রিপ্টে একটা এরকম আউটপুট আসবে, এন এ নট এ নাম্বার। ঠিক আছে, কারণ কি, কারণ হচ্ছে যে আমি একটা স্ট্রিংকে একটা নাম্বার দিয়ে ভাগ করতে চাইতেছি, এটা হবে না। এই সিএনএন দ্বারা এটা বুঝায়। এবং আমি চাইলে ইজ এন নামে একটা ফাংশন আছে, এইটা দ্বারা আমি চেক করতে পারি যে এটা কি নাম্বার কিনা। সো 1 2 3 যদি আমি এই ফাংশনের মধ্যে পাঠিয়ে দিই, যেহেতু এটা একটা নাম্বার, সো আমি জিজ্ঞেস করতেছি ইজ নট এ নাম্বার, যে সে কি নাম্বার কিনা আমি জিজ্ঞেস করতেছি। যদি সে নাম্বার হয় তাহলে ফলস হবে, নাম্বার হইলে ফলস হবে। কিন্তু সে যদি নাম্বার ছাড়া অন্য কিছু হয় তখন আবার ট্রু হবে। আমি স্ট্রিং দিচ্ছি, স্ট্রিং তো নাম্বার না, সো তখন এটা ট্রু হবে। এন এর নিজে তাকে আমি পাঠিয়ে দিচ্ছি, সেও তো নাম্বার না, এরকম ট্রু রিটার্ন করবে। সো ফাংশন হচ্ছে আমরা কি ভ্যালু চেক করার জন্য ইউজ করি। টাইপ অফ হচ্ছে একটা অপারেটর, টাইপ অফ। সো টাইপ অফ অপারেটরের মাধ্যমে আমরা হচ্ছে যে কারো ডেটা টাইপ হচ্ছে আমরা কাউন্ট করতে পারি, বা ডেটা টাইপ কি সেটা আমরা জানতে পারি। সেই যে নাল, আনডিফাইন্ড, অ্যারে, ফাংশনালিটি সবার ডেটা টাইপ গুলো আমরা এই টাইপ অফ এর মাধ্যমে জানতে পারি। তারপর হচ্ছে অন্যান্য আরো বেশ কিছু অপারেটর আছে, অনেকগুলো অপারেটর আছে, এগুলো আমার মনে হয় যে বেশিরভাগই জানা আগে থেকে আপনাদের, যেমন এডিশন, সাবট্রাকশন, এগুলো তো জানা কথা। এক্সপোনেন্ট নামের একটা অপারেটর, এটা একটু দেখানো যায়। এক্সপোনেন্ট মানে হচ্ছে পাওয়ার। সাপোজ আমি 2 টু দি পাওয়ার কত, 2 টু দি পাওয়ার 8 বের করতে চাইতেছি, সো আমি ডাবল মাল্টিপ্লিকেশন দিয়ে 8 বসাই, সো আমার এই যে 2 টু দি পাওয়ার 8টা চলে আসলো। সো দুইটা দুইটা স্টার সাইন দেওয়ার মানে হচ্ছে আমি পাওয়ার করতে চাইতেছি। তারপর ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, মডুলাস, এগুলো আপনাদের আগে থেকে জানা। তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর প্লাস, সরি ইকুয়াল, এটা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর মানে হচ্ছে এই যে একটা ভ্যালু অন্য একটা ভেরিয়েবলে বসাই দিতেছি। সাম ভ্যালু অ্যাসাইন করার জন্য আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করি। অ্যাসাইনমেন্ট অপারেটরে সবসময় এই যে ইকুয়াল সাইন থাকবে। সো প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, এগুলো মানে কি, প্লাস ইকুয়াল মানে হচ্ছে যে আমি সাপোজ এক্স এর ভিতরে এক্স এর সাথে কিছু একটা যোগ করে আমি এক্স এর মধ্যেই বসাইতে চাইতেছি, অর্থাৎ নিজের সাথে একটা কিছু যোগ করে নিজের মধ্যে আমি ভ্যালু অ্যাসাইন করে দিতে চাইতেছি। সো এটা শর্ট হ্যান্ড হচ্ছে এইরকম, এই প্লাস ইকুয়াল দিয়ে দিতে পারি। সো এক্সামে কনফিউশন ক্রিয়েট করার জন্য এরকম দিতে পারে যে ইকুয়াল প্লাস দিয়ে দিতে পারে। ইকুয়াল প্লাস হলে সেটা অফকোর্স ভুল, আপনার প্লাসটা আগে আসবে, তারপরে ইয়াটা আসবে, ইকুয়াল আসবে। তারপরে আচ্ছা, এইগুলো অন্যান্য প্লাস মাইনাস গুণ ভাগ এদের সাথেও, এমনকি এক্সপোনেন্টের সাথেও, মডুলাসের সাথেও এই টাইপের অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করা যায়। তারপর কম্প্যারিসন অপারেটর, কম্প্যারিসন অপারেটরের কাজ হচ্ছে কিরকম, দুইটা জিনিস আমি কম্পেয়ার করতেছি, সোজা কথা। অর্থাৎ এই যে এইটা দেখেন, এটা গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার, ইকুয়াল, লেস ইকুয়াল, এই সমস্ত এগুলা জানার কথা। জাস্ট নতুন যেটা সেটা হচ্ছে দুইটা ইকুয়াল, তিনটা ইকুয়াল। সো দুইটা ইকুয়াল, তিনটা ইকুয়ালের মধ্যে ডিফারেন্স কি, মনে করেন যে এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে 10, আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে সেটাও 10, কিন্তু এটা স্ট্রিং এর ভিতরে, কোটেশনের ভিতরে 10। সো যদি দুইটা ইকুয়ালের মাধ্যমে আমি যদি এই দুইটার কম্পেয়ার করি, তাহলে কি হবে, অর্থাৎ সাপোজ আমি যদি 10-এর সাথে, আমি নাম্বার 10-এর সাথে যদি স্ট্রিং 10-এর, সরি চোখ না, কম্পেয়ার, ইকুয়াল ইকুয়াল দিয়ে আমি যদি কম্পেয়ার করি, তাহলে সে আমাকে ট্রু রিটার্ন করতেছে। অথচ আমি জানি যে একটা স্ট্রিং একটা নাম্বার, কিন্তু তারপরে সে আমাকে বলতেছে ট্রু। কারণ ডাবল ইকুয়াল ইউজ করলে যেটা হয়, ডাবল ইকুয়াল ইউজ করলে শুধুমাত্র ভ্যালু দুইটা চেক করে, শুধুমাত্র ভ্যালু দুইটা চেক করে। কিন্তু আমি যদি ট্রিপল ইকুয়াল ইউজ করি, তাহলে সে ভ্যালু এবং ডেটা টাইপ দুইটাই চেক করবে। আমি ট্রিপল ইকুয়াল দিলে আমার রিটার্ন করতেছে ফলস, কারণ এখানে সে ভ্যালু চেক করছে 10, ঠিক আছে, কিন্তু ডেটা টাইপ চেক করে দেখলে একটা নাম্বার, একটা হচ্ছে স্ট্রিং, সো তখন সে ফলস পাঠিয়ে দিছে। অর্থাৎ ট্রিপল ইকুয়াল হচ্ছে এটা একটু স্ট্রিক্টলি ম্যাচ করে দুইটা দুইটা ভ্যালু। তারপর নট ইকুয়াল এর ক্ষেত্রে হইছে একটা একটা সমান চিহ্ন থাকলে সেটার শুধু ভ্যালু চেক করবে, আর যদি দুইটা থাকে তাহলে ভ্যালু এবং টাইপ দুইটাই চেক করবে।
তারপর টার্নারি অপারেটর নামের একটা আছে, আমি জানি এটা আপনাদেরকে দেখানো হয়েছে কিনা আপনাদের কোর্সে। সো টার্নারি অপারেটর এক্সাম্পল তারপরে একটু দেই। মনে করেন যে আমি বললাম যে সাপোজ একটা আচ্ছা র্যান্ডম একটা কিছু দিই, +5 + 4 যদি ইকুয়াল 9 হয়, এটা যদি সত্য হয়, তাহলে আমি চাইতেছি কিছু একটা হবে, অর্থাৎ বেসিক্যালি ইফ এলস কন্ডিশন, মানে ইফ এলস কিন্তু একটু শর্ট ভাবে। সো যদি এরকমটা হয় তাহলে ট্রু আসবে, আর যদি হচ্ছে এটা যদি ফলস হয় তখন অন্য কিছু একটা রিটার্ন আসবে। সো যেহেতু আমার 5 আর 4 যোগ করলে আমার 9, এটা ট্রু। সো আমার এই যে কোলনের আগে, কোলনের বাম পাশে একটা স্টেটমেন্ট লিখছি, ডান পাশে একটা স্টেটমেন্ট লিখছি। সো যেহেতু আমার এই কোশ্চেন মার্কের আগের ভ্যালুটা ইকুয়াল টু ট্রু আসতেছে, সো আমার হচ্ছে এই যে কোলনের বাম পাশেরটা এক্সিকিউট হইতেছে। যদি আমার একটা ফলস আসতো, সাপোজ আমি যদি এখানে এটা ইকুয়াল টু 9 দিয়ে দিই, তাহলে আমার ফলস আসতেছে, কারণ হচ্ছে যেহেতু এই স্টেটমেন্টটা ফলস, তাই আমার কোলনের ডান পাশেরটা এক্সিকিউট হইতেছে। অর্থাৎ যদি ট্রু হয় তাহলে বাম পাশেরটা এক্সিকিউট হবে, আমি যা ইচ্ছা দিব বাম পাশেরটা এক্সিকিউট হবে। আবার ডান পাশেরটা এক্সিকিউট হবে কখন, যদি আমার এই ভ্যালুটা একটু ফলস হয়। তারপর লজিক্যাল অপারেটর, লজিক্যাল এন্ড, লজিক্যাল অর, লজিক্যাল নট, এগুলো এরকম এন্ড বারবার দিয়ে লিখে। সো এগুলো আপনাদের পরিচিত থাকার কথা। ইফ এলস হচ্ছে আপনাদের অলরেডি পরিচয় থাকার কথা। ইফ এলস, সুইচ কেস, এই সমস্ত। ওকে, তো এরপরে হচ্ছে লুপ, ম্যাপ এবং আরও কিছু ফাংশন আছে। সো C++-এর মতো জাভাস্ক্রিপ্টে হচ্ছে ফর লুপ আছে, ওয়াইল লুপ আছে, ডু ওয়াইল লুপ আছে। সো সবই আসলে মানে পুরা সেম জিনিস, জাস্ট ছোট্ট একটা ডিফারেন্স, সেটা হচ্ছে যে আমরা C++-এ জানি যে ডেটা টাইপ আছে ইন্টিজার এরকম। সো C++-এ যেটা হয়, ফর লুপে এখানে আমরা কি লিখি, ইন্টিজার i = 1। সো জাভাস্ক্রিপ্টে তো আমরা ডেটা টাইপ লিখে ভেরিয়েবল ডিক্লেয়ার করি না, সেই জন্য ইন্টিজারের জায়গায় এখানে লেট বা অন্য কোনো কিওয়ার্ড থাকলে লেট দ্বারা সচরাচর আমরা ডিক্লেয়ার করি। সো আমরা এখানে হচ্ছে কি বলে ইন্টিজার দিই না। সো অভ্যাসের কারণে অনেকে আবার ভুলে ইন্টিজার দিয়ে না। আর ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপ সবই আগের মতো, এগুলো আলাদা করে বলার কিছু নাই। তোর ম্যাপ, ফিল্টারের ফরেজ, এই তিনটা নতুন এবং এই তিনটা ইম্পর্টেন্ট। সো ম্যাপ জিনিসটা হচ্ছে কি, মনে করেন অ্যারে বা এরকম যে কোনো একটা লিস্ট, আমি যে কোনো লিস্টকে হচ্ছে ম্যাপ করতে পারি জাভাস্ক্রিপ্টে। সো এরকম এই অ্যারের পরে হচ্ছে ডট দিয়ে ম্যাপ লিখব। সো ম্যাপের মধ্যে আমি আবার আরেকটা ফাংশনের ডেফিনেশন লিখব, অর্থাৎ প্যারামিটার আকারেই আমি একটা ফাংশনের ডেফিনেশন ওকে পাস করে দিব। সো এইখানে যেটা হবে, ম্যাপ যেটা করবে, এই যে নামস বা নাম্বারস নামে যেই অ্যারেটা আছে, প্রত্যেকটা এলিমেন্টকে সে ধরে সে এই ফাংশনের ভিতরে প্যারামিটার আকারে পাস করে দিবে। দেন এই ফাংশনটা কিছু একটা রিটার্ন করবে, এবং সেই রিটার্নটা সে নতুন একটা অ্যারেতে সে স্টোর করতে থাকবে। সো মনে করেন যে এখানে 1 আসলো, এখানে নাম্বারের মধ্যে প্রথম এলিমেন্ট 1, সেই 1টাকে হচ্ছে ম্যাপ ক্যাচ করে সে এই ফাংশনের মধ্যে এই এর জায়গায় পাঠিয়ে দিয়েছে প্যারামিটার আকারে। দেন এই এনটা আবার কি হয়েছে, এই 2 এর সাথে মাল্টিপ্লাই হয়েছে। সো 1 হইলে 2, অর্থাৎ ডাবল হইতেছে। সো ডাবল হয়ে সেটা রিটার্ন হয়েছে, এবং রিটার্ন হয়ে নতুন একটা অ্যারেতে সে জমা থাকছে। তেমনি করে প্রত্যেকটা এলিমেন্টকে এইভাবে সে ম্যাপ হচ্ছে ধরবে এবং মডিফাই করবে, এবং একটা নতুন অ্যারেতে জমা রাখবে। এবং পুরা অ্যারেটা যখন মডিফাই করা কমপ্লিট হবে, তখন হচ্ছে ম্যাপ ফাইনালি ওই অ্যারেটাকে রিটার্ন করবে। সো ম্যাপ যেটা করে, পুরা অ্যারেটাকে রেডি করে একসাথে হচ্ছে ওই পুরা অ্যারেটাকে রিটার্ন করে দেয়। সে ম্যাপ হচ্ছে এরকম কাজ করে। আর অন্যদিকে ফিল্টার হচ্ছে, সো ম্যাপ থেকে ফর ইচের ডিফারেন্সটা হচ্ছে যে ম্যাপ কি করে, পুরা একটা জিনিসে একটা অ্যারের মধ্যে সাজায়, তারপর সেই অ্যারেটাকে রিটার্ন করে।
বাট ফর ইচ এরকম না, ফর ইচ হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টকে ধরবে বা প্রত্যেকটা উপাদানকে ধরবে। হ্যাঁ, এখানে দেখুন ফর ইচও কিন্তু সেম, নাম্বারের সাথে ফর ইচের ভিতরে একটা ফাংশনের ডেফিনেশন, সেও হচ্ছে এরকম 1 2 3 প্রত্যেকটাকে ধরবে এবং ধরে হচ্ছে এই ফাংশনের মধ্যে পাস করবে। সো সে ওই অ্যারে সাজায় না, মানে নতুন একটা অ্যারে বানায় তারপর পুরো অ্যারেটা একসাথে রিটার্ন করবে, এটা করে না। সে প্রত্যেকটা এলিমেন্টকেই ওই এক্সিকিউট করতে থাকে, অর্থাৎ এই প্রত্যেকটা এলিমেন্টের জন্য সেই ফাংশনটা একবার করে রান করবে। সে তো কি রিটার্ন করবে এগুলো নিয়ে সে চিন্তা ভাবনা করে না। আর ফিল্টার হইতেছে যে ম্যাচিং আইটেমগুলোকে সে রেখে একটা নতুন অ্যারে দেয়। অর্থাৎ আমি সাপোজ এখানে রিটার্নের মধ্যে একটা কন্ডিশন দিয়ে দিছি, হ্যাঁ, অর্থাৎ নাম্বার যদি জোড় হয়, মডুলাস ইকুয়াল 0 মানে কি জোড় সংখ্যা। সো জোড় সংখ্যা হইলে সে ওই শুধুমাত্র জোড় সংখ্যাকে ফিল্টার করে রিটার্ন করবে। সো আমার এখানে যে অ্যারেটা, এখানে জোড় সংখ্যা আছে কি 2 আর 4। সো ওই 2 আর 4কে সে জাস্ট ফিল্টার করে নতুন একটা অ্যারের মধ্যে পাঠিয়ে দিবে। সো ফিল্টার এইভাবে কাজ করে। ফিল্টার হচ্ছে একটা সিঙ্গেল অ্যারে আকারে তার ফাইনাল রেজাল্টটা দেয়। দেন হচ্ছে এখানে আরও বেশ কিছু ইম্পর্টেন্ট ফাংশন আছে, যেমন ফার্স্ট হচ্ছে math.random, অর্থাৎ এই র্যান্ডম যেটা করে 0 থেকে 1-এর মধ্যে একটা ভ্যালু সে রিটার্ন করে, একটা র্যান্ডম নাম্বার সে জেনারেট করে। তারপর নিউ ডেট, এটা হচ্ছে একটা ডেট ক্রিয়েট করে। সাপোজ হচ্ছে এখানে কাজ করি, এটা হচ্ছে ধরেন আমি দিলাম var d, সেটা আসলে একটা ক্লাস। সেই যে ডেট, এইটা হচ্ছে একটা ক্লাস। সো আমি নিউ ডেট যখন দিতেছি একটা অবজেক্ট ক্রিয়েট হইতেছে এই ডেটের। সো এইরকম একটা অবজেক্ট ক্রিয়েট হইলো। আচ্ছা, এখানে আবার ভিটা হইতেছে ছোটদের হবে, যাই হোক। সো এই অবজেক্টটাকে এখন এই অবজেক্ট যেহেতু ডেট টাইপের একটা অবজেক্ট, সো ওর মধ্যে অনেক রকম ফাংশন অ্যাভেলেবেল থাকবে। যেমন আমি ISO স্ট্রিং এরকম একটা ফাংশন আছে, এইটা যদি ইউজ করি তাহলে আমার ডেটটা এরকম একটা ISO স্ট্রিং আকারে আসবে। আরও এরকম আরও কী জানি আছে। সো এইরকম ডেট রিলেটেড ফাংশনগুলো আমরা ইউজ করতে পারি এই নিউ ডেটের সাহায্যে। তারপর হচ্ছে টু আপার কেস, এটা করলে অর্থাৎ একটা স্ট্রিংয়ের পরে ডট নোটেশন ইউজ করে টু আপার কেস দিলে ওই স্ট্রিংটা সব আপার কেস করে রিটার্ন করবে। আবার যদি টু লোয়ার কেস দেন তাহলে সব লোয়ার কেস করে রিটার্ন করবে। তারপর এইটা হচ্ছে স্ট্রিংকে নাম্বারে কনভার্সন, অর্থাৎ এখানে একটা স্ট্রিং আছে 1 2 3, দুই পাশে কোটেশন। সো এইটা অ্যাকচুয়ালি একটা স্ট্রিং ডেটা টাইপের একটা ভ্যালু। সো এটাকে আমি যদি এরকম নাম্বার ক্যাপিটাল N থাকবে অবশ্যই, নাম্বারের মধ্যে যদি এইভাবে পাঠিয়ে দিই তাহলে আমাকে একটা নিউমেরিক্যাল একটা ভ্যালু, অর্থাৎ এই কোটেশন থাকবে না, একদম পিওর একটা নাম্বার রিটার্ন করবে 1 2 3। কিন্তু যদি এরকম হয় যে আমি ABCকে নাম্বারে কনভার্ট করতে চাইতেছি, ABCকে একটা স্ট্রিং, সেটাকে আমি নাম্বারে কনভার্ট করতে চাইতেছি, এটা কিন্তু কি আমাকে নান রিটার্ন করবে, অর্থাৎ নট এ নাম্বার। কারণ যেটা ABCকে তো আসলে নিউমেরিক্যাল কেসেসতে কনভার্ট করা যায় না ডিরেক্টলি। আবার মনে করেন আমি যদি কোনো নাম্বারকে যদি স্ট্রিংয়ে কনভার্ট করতে চাই তাহলে এই যে স্ট্রিং এটা ইউজ করব, 1 2 3 পাস করলে সে এইটাকে একটা এই যে স্ট্রিং আকারে রিটার্ন করবে। তারপর আমি স্ট্রিংইফাই ইউজ করতে পারি, json.stringify। সো এটা হচ্ছে জেসন স্ট্রিং আকারে রিটার্ন করে। তারপর আমি এখানে অবজেক্ট রিটার্ন করছি, আবার এখানে ধরেন যে আমি যদি কোনো অ্যারেকে পাস করে দিই json.stringify এর মধ্যে, তাহলে ওই অ্যারেটাকেও সে একটা স্ট্রিং আকারে জেসন স্ট্রিং আকারে পাঠিয়ে দেবে। তারপর ইন্ডেক্স অফ এখানে দেখেন, এখানে ইন্ডেক্স হচ্ছে যে একটা লেটারের বা সাবস্ট্রিংয়ের সম্ভবত লেটারের হয়তো, সো লেটারের কী বলে তার ইন্ডেক্সটা পাঠায় দেয়। সো আমি এখানে সাপোজ এর ইন্ডেক্স চাইতেছি। সো আমার হ্যালোর মধ্যে 2টা L আছে, প্রথম যে Lটা সেই এর ইন্ডেক্সটা পাঠাই দিছে 2। আবার আমি এখানে ইন্ডেক্স এর ইন্ডেক্স জানতে চাইছি। সো হ্যালোর মধ্যে তো Z নাই, সো কী করছে মাইনাস পাঠিয়ে দিছে। আচ্ছা, আরেকটা হচ্ছে ইনক্লুডস। সো ইনক্লুডস যেটা করে সে একটা সাবস্ট্রিং এক্সিস্ট করে কিনা সেটা জাস্ট চেক করে, যদি থাকে তাহলে ট্রু, না থাকলে ফলস, শেষ। তারপর হচ্ছে আউটপুট। সো জাভাস্ক্রিপ্টে আউটপুট দেওয়া যায় হচ্ছে 4টা সিস্টেমে।
একটা হচ্ছে ইনার HTML এর মাধ্যমে, অর্থাৎ আমি HTML এলিমেন্টের মধ্যে আউটপুট দিব। একটা হচ্ছে পুরা HTML ডকুমেন্টের মধ্যে আউটপুট দিব, সেটার জন্য document.write এই মেথডটা ইউজ করা হয়। তারপর অ্যালার্ট বক্সের মাধ্যমে, অর্থাৎ উপর থেকে একটা পপ আপের মতো একটা আসবে। সো অ্যালার্ট কি সেটা তো দেখবো অবশ্যই। সো অ্যালার্ট বক্সের মাধ্যমে দিতে পারে আউটপুট, অথবা আমরা সবসময় যে প্রিন্টের মাধ্যমে যে আউটপুট দেখি কনসোলের মাধ্যমে, ওইভাবেও আউটপুট দিতে পারে। আচ্ছা, সো প্রত্যেকটার মধ্যে আমি ডিটেইলে যাইতেছি না, তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। সো স্ক্রিপ্টের এইখানে দেখবেন যে এইখানে একটা পি ট্যাগ আছে, একটা পি এলিমেন্ট আছে, যেটার আইডি হচ্ছে ডেমো। ভিতরে কোনো লেখা নেই, ফাঁকা। সো এইটার মধ্যে আমি সাপোজ কিছু লেখা ইনসার্ট করতে চাইতেছি। সো এটার জন্য কী করা যায়, ফার্স্টে যে document.getElementById, getElementById এইটার মাধ্যমে আমি এই যে ডেমো আইডির যে প্যারাগ্রাফটা, ওইটাকে আমি ক্যাচ করতেছি। দেন সেটার মধ্যে আমি ইনার HTML এই প্রপার্টিটা ইউজ করে আমি একটা টেক্সট বসাই দিতেছি, হ্যালো। সো এই হ্যালো কথাটা এখন এই পি এর মধ্যে বসে যাবে। আবার আমি চাইলে অন্যভাবে আউটপুট দিতে পারতাম। আমি document.write হ্যালো যদি দিতাম, তাহলে পুরো HTML ডকুমেন্টের কোনো এক জায়গায় এই হ্যালো কথাটা বসে যেত। অ্যালার্টের মাধ্যমে হ্যালো দিলে উপরে একটা অ্যালার্ট আসতো পপ আপ, সেটার মধ্যে হ্যালো লেখা থাকতো। কনসোলে দিলে টার্মিনাল বা কনসোলে গিয়ে আমি প্রিন্টেড অবস্থায় পাইতাম। সেই চারভাবে হচ্ছে দেয়া যায় আউটপুট। তারপরে হচ্ছে ফাংশন। সো জাভাস্ক্রিপ্টে ফাংশন মূলত এই দুই টাইপের, আরও বেশি টাইপের আছে কিনা আমি শিওর না। সো নর্মাল ফাংশন এবং অ্যারো ফাংশন, এই দুইটা টাইপ, এবং কোনটার ডিফারেন্স কি খুব বেশি আমার মনে হয় না বুঝার দরকার আছে। জাস্ট সিনট্যাক্সটা দেখে রাখবেন যাতে অপরিচিত না লাগে। সো ফাংশন হচ্ছে এই ব্লক অফ কোড যেটা আমরা রিউজ করতে পারি, আমরা প্যারামিটার পাঠাইতে পারি, তারপর ফাংশন আমাদেরকে ভ্যালু রিটার্ন করে, রাইট। সো নর্মাল ফাংশনে যেটা হয়, একটা ফাংশন কিওয়ার্ড আমরা নেই, দেন হচ্ছে ফাংশনের একটা নেম ডিক্লেয়ার করি, এখানে FN হচ্ছে ফাংশনের নেম, তারপরে কোনো প্যারামিটার পাস করি, তারপরে বিভিন্ন রকম ক্যালকুলেশন হয়ে এটা একটা কিছু রিটার্ন হয় আমাদের কাছে। আর এইটা হচ্ছে অ্যারো ফাংশন। সো অ্যারো ফাংশনের জিনিসটা হচ্ছে এইখানে জাস্ট এই যে একটা অ্যারোর মতো একটা জিনিস আছে এই। সো ডেফিনেটলি জাস্ট এতটুকু ডিফারেন্স না, বাট অন্য ডিফারেন্স আপাতত আমার মনে হয় যে এই কোর্সের জন্য দরকার নেই। তারপর ইমপ্লিসিট অ্যারো ফাংশন বলতে একটা জিনিস আছে, ওইটাও সেম, কিন্তু ওইটা হচ্ছে এইখানে দেখেন এই অ্যারো ফাংশনের কি কার্লি ব্রেসেস আছে এবং একটা রিটার্ন কিওয়ার্ড আছে, বাট এইখানে কিছুই নাই, কোনো প্যারেন্থেসিস নেই, কার্লি ব্র্যাকেট নেই, রিটার্ন স্টেটমেন্ট নাই। সো এইটাকে বলা হয় ইমপ্লিসিট রিটার্ন, অর্থাৎ এক লাইনের একটা ফাংশন, এই জিনিসটা অটোমেটিকলি রিটার্ন হয়ে যাবে, আমার এক্সপ্লিসিটলি রিটার্ন কথাটা বলার দরকার নাই। এই সো এই হলো ফাংশন, তার মধ্যে আমরা নেম ফাংশনটাই মূলত ইউজ করব আপাতত। আচ্ছা, এরপর হচ্ছে ডম ম্যানিপুলেশন, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সো ডম ম্যানিপুলেশনের আচ্ছা, ডম জিনিসটা কি? ডম হচ্ছে মূলত একটা এপিআই। সো এটা আগেও ডিসকাস করছিলাম। ডম হচ্ছে একটা এপিআই যেটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে HTML-কে মডিফাই করার একটা ক্যাপাবিলিটি আমাদেরকে দেয়। জাভাস্ক্রিপ্টের মাধ্যমে HTML-কে মডিফাই করার ক্যাপাবিলিটি আমাদের দেয়। সো ডম হচ্ছে একটা ট্রি-এর মতো একটা স্ট্রাকচার ক্রিয়েট করে, অর্থাৎ সে একটা HTML ডকুমেন্টকে নিয়ে একটা ট্রি লাইক স্ট্রাকচার ক্রিয়েট করে, এবং সেইখান থেকে এক একটা এলিমেন্টের এক রকমের প্রপার্টি থাকে, ভ্যালু থাকে, এই সমস্ত জিনিস আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে মডিফাই করি। সেইটাকে বলে ডম ম্যানিপুলেশন। সো ডম ম্যানিপুলেশনে বিভিন্ন রকম কাজ থাকতে পারে, যেমন ফার্স্টে HTML এলিমেন্টকে অ্যাক্সেস করা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, দেন কন্টেন্ট চেঞ্জ করা, CSS বা স্টাইল চেঞ্জ করা, কোনো কিছু অ্যাড বা রিমুভ করা, এরকম আরও বেশ কিছু। সো কন্টেন্ট HTML এলিমেন্ট যদি আমরা ফার্স্টে অ্যাক্সেস করতে চাই, তাহলে হচ্ছে একটা ওয়ে আছে গেট এলিমেন্ট বাই আইডি ইউজ করা। সো গেট এলিমেন্ট বাই আইডি ইউজ করলে হচ্ছে আমরা একটা HTML এলিমেন্টের আইডি ধরে তাকে কল করতে পারি, এবং সেই এলিমেন্টটাকে সাপোজ এই ভেরিয়েবলে জমা রাখা হয়েছে।
আবার এটাও চাইলে করা যায় যে গেট এলিমেন্টস বাই ক্লাস নেম। সো এখানে এলিমেন্টটা কিন্তু প্লুরাল, অর্থাৎ এই ক্লাস নেম ধরে যখন আমি কোনো এলিমেন্টকে কল করতেছি তখন একসাথে ওই ক্লাসের আন্ডারে যতগুলা এলিমেন্ট আছে সবাই চলে আসতেছে, এবং এই সবাইকে হচ্ছে আমি এই প্যারাগ্রাফের মধ্যে জমা রাখলাম। এটা অ্যারের মতো ওই জমা থেকে যায় প্যারাগ্রাফের মধ্যে বা এই ভেরিয়েবলের মধ্যে। দেন হচ্ছে কোয়েরি সিলেক্টর। সো কোয়েরি সিলেক্টর দেখেন এইখানে যে কোটেশনের মধ্যে এখানে আইডি ইউজ করছে, বাট যে কোনো রকম সিএসএস সিলেক্টর ইউজ করা যায়। অর্থাৎ আমরা সিএসএসে যেরকম সিলেক্টরগুলো লিখতাম ঠিক হুবহু একইভাবে হচ্ছে কোয়েরি সিলেক্টর লেখা হয়। এখানে দেখেন এলিমেন্ট বাই আইডিতে কিন্তু আমরা আইডি ধরেই কল করছি, কিন্তু এখানে কিন্তু হ্যাশ দেওয়া হয় নাই, কিন্তু এই কোয়েরি সিলেক্টরে হ্যাশ দেওয়া হয়েছে। কারণ কি আমরা কোয়েরি সিলেক্টরে সিএসএসে যেভাবে লিখি একেবারে হুবহু ওইভাবে সিলেক্টরগুলো ইউজ করা হয়। সো এখানেও দেখেন এটা হচ্ছে সিঙ্গুলার একটা কোয়েরি সিলেক্টর। সো এইটা জাস্ট ফার্স্ট যে এলিমেন্টটা পাবে ওই সিএসএস সিলেক্টর ধরে শুধু ফার্স্ট এলিমেন্টটাকে হচ্ছে রিটার্ন করবে। আর কোয়েরি সিলেক্টর অলে মনে করেন এই যে ডট টেক্সট, এখানে কিন্তু শুধু টেক্সট না লিখে ডট টেক্সট লিখছে। সো এই ডট টেক্সট সিলেক্টর দিয়ে যত এলিমেন্ট পাবে সবাইকে সে রিটার্ন করে দিবে। সো এগুলো হচ্ছে এক্সেস করার, এগুলো এমসিকিউর জন্য মূলত লাগে, রিটার্নের জন্য লাগবে। গেট এলিমেন্ট আইডিটা রিটার্নের জন্য লাগবে, বাট বাকিগুলো হচ্ছে এমসিকিউর জন্য। দেন হচ্ছে কন্টেন্ট চেঞ্জ করা। সো কন্টেন্ট চেঞ্জ করে এটা কোডের মধ্যে আমরা দেখব। সো কন্টেন্ট চেঞ্জ করার দুইটা ওয়ে আছে। ফার্স্টে মনে করেন যে এই যে একটা এলিমেন্টকে ফার্স্টে ক্যাচ করলাম গেট এলিমেন্ট বা আইডি দ্বারা, একটা এলিমেন্টকে ক্যাচ করা হইলো, দেন এই টাইটেল নামের এলিমেন্টটাকে ফার্স্টে ইনার HTML দ্বারা চেঞ্জ করা যায়। সো ইনার HTML এর মাধ্যমে আপনি ওই ট্যাগের ভিতরে যে কোনো রকমের HTML কন্টেন্ট আপনি স্ট্রিং আকারে ইনপুট দিতে পারবেন, সব কিছু বসে যাবে HTML মতো করে। অথবা আপনি শুধুমাত্র ওই এলিমেন্টের ভিতরে যদি কোনো টেক্সট থাকে শুধু টেক্সটকে চাইলে মডিফাই করতে পারেন। সো এখানে এই হ্যালো প্লেইন ওয়ার্ল্ড এইটা মনে করেন যে বসে যাইতেছে। তারপর চাইলে সিএসএস মডিফাই করতে পারেন। এটার জন্য হচ্ছে ওই এলিমেন্টের পরে ডট দিবেন, ডট দিয়ে হচ্ছে স্টাইল লিখতে হবে, এবং স্টাইলের পরে যেই প্রপার্টিকে মডিফাই করবেন তার নাম, তারপর হচ্ছে ভ্যালু। আবার এখানে ফন্ট সাইজকে মডিফাই করতে চাইতেছে। সো একটা জিনিস খেয়াল করবেন, সিএসএসে কিন্তু ফন্ট সাইজ জিনিসটা আমরা লিখি কেমনে, সব ছোটো হাতের থাকে, মাঝখানে একটা হাইফেন থাকে। বাট জাভাস্ক্রিপ্টে এই ক্যামেল কেস যেহেতু ফলো করা হয় তাই হাইফেনটা উঠে যায়, এবং এই সেকেন্ড ওয়ার্ডটা অর্থাৎ সাইজের প্রথম লেটার এসটা হচ্ছে ক্যাপিটাল। সো জাভাস্ক্রিপ্ট হচ্ছে ফন্ট সব কিছু ক্যামেল কেস আকারে লেখা হয়। দেন হচ্ছে ক্লাস হচ্ছে রিমুভ করতে পারেন, অ্যাড করতে পারেন। এই জন্য ওই ক্লাস লিস্ট নামের একটা প্রপার্টির মধ্যে অ্যাড ফাংশনটা ইউজ করতে পারেন, আবার রিমুভ ইউজ করতে পারেন। সো এটা হচ্ছে হাইলাইট ক্লাসটা অ্যাড করবে বা রিমুভ করবে। সো এগুলো সবই হচ্ছে বেশিরভাগই হইতেছে কী বলে এমসিকিউর জন্য, আর যেগুলো হচ্ছে কোডের জন্য লাগবে সেগুলো যখন প্র্যাকটিস করবো তখন দেখতেই পারবেন। তারপর ডম ম্যানিপুলেশন, ডম ম্যানিপুলেশনে ইনসার্ট করা আছে, এটা খুব ইম্পর্টেন্ট। সো ইনসার্ট আমরা কীভাবে করি, ইনসার্ট করতে হইলে আমরা ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট নামের একটা ফাংশন ইউজ করি, এবং সেখানে আমরা কোন টাইপের এলিমেন্ট ক্রিয়েট করতে চাইতেছি, আমি কি কোনো বাটন ক্রিয়েট করতে চাইতেছি, প্যারাগ্রাফ চাইতেছি না কি চাইতেছি, সেই এলিমেন্টের নামটা দিয়ে দিই। সো আমি একটা ডিফ ক্রিয়েট করতে চাইতেছি। সো এইখানে ডিফটা ক্রিয়েট হয়ে এই ভেরিয়েবলের মধ্যে জমা থাকতেছে। তারপর সেখানে টেক্সট কন্টেন্টের মাধ্যমে কিছু টেক্সট অ্যাড করা হইলো। তারপরে এটা দেখবেন ডকুমেন্টের ভিতরে বডির ভিতরে অ্যাপেন্ড চাইল্ড নামের একটা ফাংশন ইউজ করে হচ্ছে ওই যে ডিফটা সেটা ইনসার্ট করে দেওয়া হয়েছে। সো এখানে 3টা স্টেপ, এইটাও কোড রাইটিংয়ের জন্য লাগবে বা আউটপুট রেসিংয়ের জন্য লাগবে। প্রথম স্টেপ হইতেছে একটা এলিমেন্ট ক্রিয়েট করবেন, সেকেন্ড হইতেছে ওই এলিমেন্টের মধ্যে কোনো টেক্সট বা HTML ইনপুট দিবেন, তারপরে 3 নম্বরের স্টেপ হচ্ছে অ্যাপেন্ড করে দেবেন একটা প্যারেন্টের মধ্যে। সেখানে প্যারেন্ট হচ্ছে বডি, পুরো ডকুমেন্টের বডি। আপনি চাইলে অন্য কোনো প্যারেন্টের মধ্যেও দিয়ে দিতে পারেন, যেমন এখানে একটা কন্টেইনার আছে, সেই কন্টেইনার মধ্যে অ্যাপেন্ড চাইল্ড করে দিছে।
তারপর হচ্ছে ইভেন্ট হ্যান্ডলিং। সো ইভেন্ট হ্যান্ডলিংয়ের জন্য, ইভেন্ট কাকে বলে? ইভেন্ট হচ্ছে ইউজারের বিভিন্ন রকম যে ইন্টারাকশন, ক্লিক করা, স্ক্রল করা, এই সমস্ত কোনো কিছু সাবমিট করে, এরা সবাই হচ্ছে ইভেন্ট। সো ইভেন্ট হ্যান্ডলিংয়ের জন্য আমরা অ্যাড ইভেন্ট লিসেনার নামের একটা ফাংশন ইউজ করি। সো ইভেন্ট লিসেনার যেটা করে, সে এরকম একটা ইভেন্টের নাম নেয়, ক্লিক ইভেন্ট, সাবমিট ইভেন্ট, কি ইভেন্ট সেটা নেয়, এবং তারপরে হচ্ছে একটা ফাংশনের ডেফিনেশন নেয়। সো যখন আমি এই বাটনটাকে এখন থেকে ক্লিক করব, এই ভিতরে যে ফাংশনটা আছে ফাংশনটা এক্সিকিউট হবে। সো ইভেন্ট লিসেনারটা আমরা কোডের মধ্যে আরও দেখব। তারপর হচ্ছে অ্যারে। সো অ্যারে একটু পরেই দেখতেছি। জাভাস্ক্রিপ্ট অ্যারে হচ্ছে যে কোনো ডেটা টাইপের ভ্যালু আপনি একটা সিঙ্গেল অ্যারের মধ্যে রাখতে পারেন। অর্থাৎ এখানে দেখেন একটা সিঙ্গেল অ্যারের মধ্যে নাম্বার আছে, বুলিয়ান আছে, স্ট্রিং আছে, আপনি চাইলে অবজেক্ট অ্যাড করতে পারেন, ফাংশন অ্যাড করতে পারেন, মানে দুনিয়ার সব কিছু এই একটা অ্যারের মধ্যে আপনি নিয়ে আসতে চাইতে পারেন, সম্ভব। সো যাই হোক, এখানে এই যে থার্ড ব্র্যাকেটের মাধ্যমে যেটা দেওয়া হয়েছে, যে অ্যারেটা ক্রিয়েট করেছে, এইগুলোকে বলা হয় অ্যারে এলিটার। আপনি চাইলে এরকম অ্যারে কনস্ট্রাক্টর দ্বারাও ক্রিয়েট করতে পারেন। সো কনস্ট্রাক্টরের মধ্যে এলিমেন্টগুলো পাস করে দেবেন এবং একটা অ্যারে ক্রিয়েট হয়ে আসবে। তারপর অ্যারে লেন্থ। অ্যারে লেন্থের জন্য অ্যারে ডট লেন্থ ইউজ করে, কোনো লাস্টে কোনো ব্র্যাকেট নাই, এটা একটা প্রপার্টি। তারপরে হচ্ছে অ্যারে কি একটা স্পেশাল টাইপ অফ অবজেক্ট। সো আপনি যদি এরকম টাইপ অফ অবজেক্ট যদি লিখেন, তাহলে রিটার্ন হবে একটা অবজেক্ট ভ্যালু। তারপর অ্যারে লুপ করতে পারেন ফর লুপের মাধ্যমে, সেখানে একটা এক্সাম্পল আছে, এটা দেখে নিতে পারেন। তারপরে হচ্ছে অ্যারের কিছু পপুলার ফাংশন, টু স্ট্রিং। সো টু স্ট্রিং অ্যারে ডট টু স্ট্রিং ইউজ করলে যেটা হয়, মনে করেন এখানে যে 1 2 3 অ্যারে, 1 2 3 অ্যারেকে এরকম কমা সেপারেটেড একটা স্ট্রিং আকারে পাঠিয়ে দিবে। যদি জেসন স্ট্রিংগিফাই ইউজ করেন, তাহলে একটা জেসন স্ট্রিং আকারে পাঠিয়ে দেবে। এখানে দেখেন টু স্ট্রিংয়ে কিন্তু এখানে এই থার্ড ব্র্যাকেটগুলো নাই, বাট জেসন স্ট্রিংগিফাই ইউজ করলে ওই থার্ড ব্র্যাকেটগুলো থেকে যেতেছে। তারপর জয়েন, মাঝখানে একটা সেপারেটার মানে হচ্ছে এখানে যেরকম কমা দ্বারা সেপারেট করা হয়েছে, আপনি অন্য কিছু দ্বারা সেপারেট করতে চাইতেছেন, সাপোজ আপনি হাইফেন দ্বারা সেপারেট করতে চাইতেছেন। সো এই ক্ষেত্রে আপনি জয়েন দেবেন, জয়েনের মাঝখানে আপনি ক্যারেক্টারটা দিয়ে দিবেন। তারপর পুশ মানে হচ্ছে লাস্টে একটা এলিমেন্ট ইনসার্ট করবে, এই যে 4। পপ মানে হইতেছে লাস্টের এলিমেন্টটা কেটে দিবে, যেমন 4 আসলে সেটা কেটে দিছে। আচ্ছা, এটা সেকেন্ড পেজে চলে গেছে। যাই, দেন হচ্ছে আনশিফট। সো আনশিফট করলে যেটা হয়, পুশ করলে কী হয়, পুশ করলে লাস্টের এলিমেন্টটা ইনসার্ট হয়, কিন্তু আনশিফট করলে ফার্স্টে গিয়ে ইনসার্ট হবে। এখানে 1 2 3 4-এর জায়গায় এখানে 5 যখন দিয়েছে, 5টা আগে আসবে, তারপর 1 2 3। আবার শিফট করলে প্রথম এলিমেন্টটা হচ্ছে কাটা যায়, অর্থাৎ 5টা যেহেতু